ঘুরতে যেতে খুব ইচ্ছা করছে কিন্তু অফিসের ছুটি পাচ্ছ না? তাহলে আর কোনো চিন্তা নেই। আজকে তোমাদেরকে এমন একটা ট্যুর দেখাবো যেটা শুধু উইকেন্ডের ছুটিতেই তোমরা কভার করে নিতে পারবে। দীঘা, পুরী, দার্জিলিং এইসব ঘুরে ঘুরে তোমরা বোর হয়ে গেছো? খুঁজছো কোনো একটা অফবিট জায়গা? ঘরের কাছেই তো রয়েছে এত সুন্দর একটা অফবিট জায়গা, যেখানে এলে তোমাদের মন খুব ভালো হয়ে যাবে এবং খরচও কিন্তু একদম অল্প। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিউটি অন দ্য রোড। আর আজকে আমরা চলে এসেছি মধুবনে। আমাদের দেশ ভারতবর্ষ হলো নানা ধর্ম ও নানা জাতির মানুষের মিলনভূমি। সেই রকমই একটি অতি প্রাচীন ধর্ম হলো জৈন ধর্ম। অহিংসাই যেখানে পরম ধর্ম। আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের গিরিডি জেলায় রয়েছে মধুবন ও পরেশনাথ পাহাড়, যেটি জৈন ধর্মাবলম্বী মানুষদের একটি পবিত্র তীর্থস্থান। এখানে এলে পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য তো পাবেই, সেই সাথে সাক্ষী থাকবে অসাধারণ স্থাপত্য, ভাস্কর্য ও ঐতিহ্যের। আর জৈন সংস্কৃতির ছত্রছায়ায় কাটাতে পারবে 2 দিন। এখানে তোমরা কিভাবে আসবে, কি কি দেখবে, থাকা, খাওয়া, খরচ সমস্ত ডিটেলস থাকবে আজকের ভিডিওতে। তাহলে আজকের ভিডিওটা পুরোটা দেখতে হবে আর বিউটি অন দ্য রোডকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। ঝাড়খণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ এই পরেশনাথ পাহাড় জৈন ধর্মাবলম্বীদের কাছে এক পবিত্র তীর্থস্থান। তার কারণ তাদের 24 জন তীর্থঙ্করের মধ্যে 20 জন এইখানেতেই তপস্যা করে মোক্ষ লাভ করেছিলেন। 23তম তীর্থঙ্কর পার্শ্বনাথের নাম অনুসারেই এই পাহাড়ের নামকরণ। যেই তীর্থঙ্কর যেই স্থানেতে মোক্ষ লাভ করেছিলেন সেইখানে একটি করে মন্দির রয়েছে এবং পাহাড়ের সবথেকে উঁচু চূড়ায় রয়েছে শিখরজির মন্দির। এইখানে বসবাসকারী সাঁওতাল উপজাতিরাও এই পাহাড়কে পুজো করেন। তারা একে মারাঙ্গুরু বলে। প্রথমেই তোমাদের বলে দিই এখানে আসবে কি করে। আমরা ব্যারাকপুর থেকে যাত্রা শুরু করে মনিরামপুর ঘাট পেরিয়ে এলাম শেওড়াফুলি স্টেশনে। তারপর লোকাল ট্রেন ধরে পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। সেখান থেকে ধরে নিলাম 11টা 40-এর হাওড়া মুম্বাই মেল। উইকেন্ড ট্রিপ করতে চাইলে অফিসের পর রাত্রি 11টা 40-এ এই ট্রেনটা ধরে নিতে পারবে। এটা পরেশনাথ স্টেশনে ঢুকবে ভোর 4:30-এর সময়। স্লিপারের ভাড়া 240 টাকা আর থার্ড এসিতে 570 টাকা। আর যদি সকালের ট্রেন ধরতে চাও তাহলে 6টা 45-এ পেয়ে যাবে বন্দে ভারত হাওড়া থেকে, যেটা পরেশনাথ পৌঁছাবে 10টা 13-তে। বন্দে ভারতে চেয়ার কারে ভাড়া পড়বে 905 টাকা। ভোরবেলা যখন পরেশনাথ স্টেশনে নামলাম তখন বৃষ্টি পড়ছিল। চারিদিকে পাহাড়ে ঘেরা ছোট্ট স্টেশন পরেশনাথ। ভোরবেলা স্নিগ্ধ পরিবেশ আর পাখির ডাকে মনটা ভালো হয়ে গেল। এইখান থেকে যেতে হবে মধুবন। পরেশনাথ স্টেশনের বাইরে অনেক গাড়ি, অটো তোমরা দেখতে পাবে। গাড়ি মধুবন যাওয়ার জন্য চাইছিল 420 টাকা। স্টেশন থেকে শেয়ার্ড অটো পাওয়া যায় যার ভাড়া 70 টাকা, কিন্তু অনেকক্ষণ ওয়েট করতে হবে অটো ভরার জন্য। তাই আমরা একটা টোটো রিজার্ভ করে নিলাম। তার জন্য আমাদের লাগলো 250 টাকা। পরেশনাথ স্টেশন থেকে মধুবনের দূরত্ব 24 কিলোমিটার। ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় আগেও ঘুরেছি। এখানকার রাস্তাঘাট খুবই ভালো হয়, তাই পৌঁছতে খুব বেশি সময় লাগলো না। রাস্তার দুপাশে বৃষ্টি ভেজা জঙ্গল আর পাহাড়ের দৃশ্য দেখতে দেখতেই পৌঁছে গেলাম মধুবন। মধুবনে আমরা ছিলাম উত্তরপ্রদেশ প্রকাশ ভবনে। এখানে হোটেল তেমন নেই, রয়েছে প্রচুর ধর্মশালা, তবে কয়েকটিতে যৌন ধর্মাবলম্বী ছাড়া বাকিদের থাকতে দেওয়া হয় না। উত্তরপ্রদেশ প্রকাশ ভবন উত্তরপ্রদেশ সরকারের দ্বারা তৈরি একটি ধর্মশালা। এখানে যে কোনো ধর্মের মানুষই থাকতে পারে। এখানে প্রচুর ঘর রয়েছে, তাই স্পট বুকিং করে নিতে পারবে। তাও যদি প্রি বুকিং করতে চাও তো একটা নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। রিসেপশনটা ছিল খুব সাজানো গোছানো। এইখানে বয়স্কদের জন্য হুইল চেয়ার, বাচ্চাদের জন্য দোলনা, পরেশনাথ পাহাড়ে ট্রেকিং এর জন্য লাঠি, ব্যাগ সমস্ত কিছু রাখা আছে, যেগুলো বিনামূল্যে ব্যবহার করা যাবে। এখানে লিফটের সুবিধাও রয়েছে।
আমরা 4 জন, তাই নিয়েছিলাম দুটো ডাবল বেডের এসি রুম, যার এক একটির ভাড়া পড়েছিল 1400 টাকা করে। এখানে নন এসি রুমও অ্যাভেলেবেল রয়েছে, যার ভাড়া 850 টাকা। এছাড়া ডিলাক্স রুমও রয়েছে, যেখানেতে সোফা, মিনি ফ্রিজ সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে। মধুবনেতে তোমরা 500 টাকাতেও ধর্মশালা পেয়ে যাবে, তবে তাতে এত রকমের সুযোগ সুবিধা থাকবে না। গ্রাউন্ড ফ্লোরে রয়েছে এদের নিজস্ব ক্যান্টিন, যেখানে আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম। ক্যান্টিনে কি কি পাওয়া যায়, কিরকম দাম, তার জন্য মেনু কার্ডের ছবি তোমাদেরকে দিয়ে দিলাম। একটা কথা বলে দিই, মধুবনে কিন্তু কোথাও ননভেজ খাবার দাবার পাওয়া যায় না, কারণ জৈনরা পিওর ভেজিটেরিয়ান। কিছু কিছু রেস্টুরেন্টে খাবারে পেঁয়াজ রসুন দেওয়া হলেও ধর্মশালার ভোজনালয়গুলিতে সেইটাও দেওয়া হয় না। একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে সাজগোজ করে নিলাম সাইট সিনে বেরোনোর জন্য, কিন্তু তার আগে একটু ঘুরে দেখলাম পুরো ধর্মশালাটাকে। এত সুন্দর সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন যে দেখে মনেই হচ্ছে না এটা কোনো ধর্মশালা। ছাদের ওপর থেকেই দেখা যায় পরেশনাথ পাহাড়। যারা 2 হুইলার বা 4 হুইলার নিয়ে আসতে চাও, এখানে কিন্তু পার্কিং এরও ভালো সুবিধা আছে। আর রয়েছে একটা মন্দির। তবে এখানেই শেষ নয়, নিচে রয়েছে সাজানো একটা বাগান, আর বাচ্চাদের জন্য রয়েছে একটা পার্ক, বড়দের জন্য দোলনা রয়েছে। পুরো ধর্মশালার পরিবেশটা এক কথায় অসাধারণ। বেরিয়ে পড়লাম। ধর্মশালার সব থেকে কাছে যে মন্দিরটি, সেটা দেখার মধ্যে দিয়েই আমাদের জার্নি স্টার্ট করলাম। এই মন্দিরটির নির্মাণ কাজও এখনো সম্পূর্ণ হয়নি, তবে বাইরে থেকে দেখেই এত ভালো লাগলো যে ভেতরে না ঢুকে আর থাকতে পারলাম না। অর্ধ সমাপ্ত অবস্থাতেই এইখানে সূক্ষ্ম কারুকার্যের যে নিদর্শন দেখলাম, তাতে মন্দিরটা পুরোপুরি সম্পূর্ণ হওয়ার পর যে এটি পৃথিবীর সবথেকে সুন্দর মন্দিরগুলির মধ্যে একটি হবে, এতে কোনো সন্দেহ নেই। এই সমস্ত কারুকার্যই হাতে করা। প্রচুর শিল্পী দিনরাত পরিশ্রম করে পাথরের গায়ে ফুটিয়ে তুলছে এই অসাধারণ ভাস্কর্য। তাদের কাছেই জানতে পারলাম পুরো মন্দিরটি সম্পূর্ণ হতে এখনো প্রায় 2 বছর লাগবে। এরপর কিছুটা হেঁটেই পেয়ে গেলাম আরো একটি মন্দির। আগের মন্দিরটির মতো বড় না হলেও এটিও বেশ সুন্দর। মধুবনের 2 কিলোমিটার অঞ্চলের মধ্যে রয়েছে ছোট বড় মিলিয়ে 24টিরও বেশি মন্দির, তাই এখানে সাইট সিনের জন্য আলাদা করে কোনো গাড়ি ভাড়া করার দরকার নেই। হেঁটে হেঁটেই সব মন্দিরগুলো দেখে নিতে পারবে। যদিও সব মন্দির একদিনে দেখা সম্ভব নয়, মেন রাস্তার দুধারেই রয়েছে, যেটা যেটা ভাল লাগবে দেখে নিতে পারবে। আরো 2 পা হাঁটতেই পৌঁছে গেলাম এক বিশাল মন্দির প্রাঙ্গণে। বাইরে থেকে দেখে মনে হচ্ছিল যেন যোধপুরের কোনো প্যালেসে এসে গেছি। ভেতরে ঢুকে দেখলাম সেই রকমই বড়, বেশ সুন্দর সাজানো গোছানো আর পরিষ্কার পরিচ্ছন্ন। আরো 2 পা এগোতেই পৌঁছে গেলাম আরো এক বিশাল মন্দিরেতে। জৈন ধর্মে মোট 24 জন তীর্থাঙ্কর রয়েছে। মধুবনেতে যে সমস্ত মন্দির তোমরা দেখবে, সেইগুলিতে এই তীর্থাঙ্করদেরই পুজো করা হয়। যেমন এই মন্দিরটি হলো জৈন ধর্মের প্রথম তীর্থাঙ্কর ঋষভনাথজির মন্দির। মন্দিরটা দারুণ সুন্দর, আর এতে 3টে তলা রয়েছে। জৈন ধর্মের 24 জন তীর্থাঙ্করেরই আলাদা আলাদা প্রতীক রয়েছে। যেমন 23তম তীর্থাঙ্কর পার্শ্বনাথের সাপ, 24তম তীর্থাঙ্কর মহাবীরের সিংহ, এই ধরনের ষাঁড়, হাতি, কলসি, কচ্ছপ, পদ্ম ইত্যাদি। যেই মন্দিরেতে যে তীর্থাঙ্করের পুজো করা হয়, সেই মন্দিরের গঠনশৈলীতে
এই প্রতীকগুলোকে ব্যবহার করা হয়। যেমন এটি যার মন্দির মানে আদিনাথ বা ঋষভনাথের প্রতীক হলো ষাঁড়, তাই মন্দিরের বাইরেই ছিল বিশাল ষাঁড়ের মূর্তি। এই জায়গাটা কতটা সুন্দর দেখছো, মানে এরকম জায়গা আমি আগে কখনো দেখিনি। যেদিকেই তাকাচ্ছি সেদিকেই সুন্দর সুন্দর মন্দির, মানে এক একটা মন্দিরের যা কারুকার্য, এক একটা একদম মাস্টারপিস। বৃষ্টি পড়ছে তাও মানে আমি ভিজে ভিজে হলেও দেখছি এত সুন্দর স্থাপত্য এখানকার। দেখো আমার এই পাশে শুধু মন্দিরের চূড়াই দেখতে পাবে, এত মন্দির। আবার এই দিকে দেখো পাহাড়ের কোলে প্রত্যেকটা খাঁজে খাঁজে ভর্তি সুন্দর সুন্দর মন্দির, সেগুলোও দেখবো। চলো দেখতে থাকো। আমাদের পিছনে রয়েছে এই পরেশনাথ পাহাড়। এই পাহাড়ের ক্যামেরাতে কতটা দেখা যাচ্ছে বলতে পারছি না, কিন্তু পাহাড়ের কোল থেকে মেঘগুলো নেমে আসছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। প্রত্যেকটা মন্দিরই এত ফটোজেনিক, যারা ফটো তুলতে ভালোবাসো তারা কিন্তু পোজ দিয়ে দিয়ে শেষ করতে পারবে না। এরপর লাঞ্চ ব্রেক। প্রত্যেকটি বড় মন্দিরের সাথেই রয়েছে নিজস্ব ভোজনালয়, কিছু জায়গাতে নিঃশুল্ক ভোজনালয় রয়েছে, সেখানেও খেতে পারো। এছাড়াও রয়েছে অনেক রেস্টুরেন্ট। খাবারের দাম এখানে খুব বেশি না। লাঞ্চের পরে চলে এলাম শান্তিসাগর ধাম। এটি ১৬তম তীর্থঙ্কর শান্তিনাথজির মন্দির, রয়েছে তার বিশাল মূর্তি। জৈনরা দুটি ভাগে বিভক্ত, দিগম্বর ও শ্বেতাম্বর। দিগম্বরের সাধুরা কোনো পোশাক পরিধান করেন না এবং শ্বেতাম্বররা শ্বেত বস্ত্র পরিধান করেন। মধুবনেতে কিছু মন্দির শ্বেতাম্বরদের আর কিছু মন্দির দিগম্বরদের। দুটি পর পর দিগম্বর মন্দির আমরা দেখে নিলাম। এরপর আমরা চলে এলাম বনরক্ষী পরিবার জৈন শ্বেতাম্বর সোসাইটিতে। এইখানে টোটাল 3টে মন্দির রয়েছে, আর কারুকার্যের দিক থেকে 3টে মন্দিরই একেবারে মাস্টারপিস। চলো তোমাদের এক এক করে দেখাই। একদম আলাদা লাগছে অন্য মন্দিরগুলো থেকে, কারণ এইখানে শুধু পাথর নয়, কাঁচের কাজ। এই ছাদটা দেখো, একদম কাঁচ বসিয়ে বসিয়ে পাথরের ওপর কি সুন্দর কাজ করা। তৃতীয় মন্দিরটি সব থেকে বড়। ঢুকে মনে হবে কোনো মন্দির নয়, চলে এসছো একটা মার্বেল প্যালেসের মধ্যে। মেঝে থেকে শুরু করে ছাদ পর্যন্ত অবাক করা কারুকার্যের সুন্দর নিদর্শন, আর তেমনি শান্ত পবিত্র পরিবেশ, মন তো ছুঁয়েই যাবে। কিছুটা এগোনোর পর একটা মন্দিরের গেটে দেখলাম অদ্ভুত দৃশ্য। বাঘ আর গরু একসাথে জল খাচ্ছে। এটি অহিংসার এক অদ্ভুত নিদর্শন। ঢুকে পড়লাম এই মন্দিরটি দর্শনে। জৈন ধর্মের মেন ফিলোসফি হলো অহিংসা, এবং এই অহিংসা কেবলমাত্র মানুষের প্রতি না, গাছপালা, জীবজন্তু, এমনকি পোকামাকড়ের প্রতিও তারা মেনটেন করে চলেন। তাদের লাইফস্টাইল, খাওয়া দাওয়া সবকিছুর মধ্যেই অহিংসা দেখা যায়। জৈনরা পিওর ভেজিটেরিয়ান হন এবং তার পাশাপাশি রুট ও আন্ডারগ্রাউন্ড ভেজিটেবলসগুলোকে অ্যাভয়েড করেন, যাতে ছোট পোকামাকড় বা মাইক্রো অর্গানিজমও হার্ট না হয়। এরপর চলে এলাম অষ্টম জৈন তীর্থঙ্কর চন্দ্রপ্রভুজির মন্দিরেতে। এই মন্দিরটি বিশাল বড়। এর বৈশিষ্ট্য হলো এর বিশাল প্রার্থনা কক্ষ। মন্দিরের মধ্যে রয়েছে
প্রচুর চড়াই পাখির আনাগোনা। বহুদিন পরে একসাথে এত চড়াই পাখি দেখতে পেলাম। আমাদের এখানে তো চড়াই পাখি দেখাই যায় না আর। আজকে মধুবনে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তার বৃষ্টির মধ্যেও আমরা কিন্তু ছাতা নিয়ে মন্দির দর্শনে বেরিয়ে পড়েছি, কারণ এই সুযোগ ছাড়া যায় না। এরপর আশপাশের আরো কটি সুন্দর মন্দির দেখে ফিরে এলাম আমাদের ধর্মশালায়। মধুবনে একটা ছোট মার্কেট এরিয়াও রয়েছে, যেখানে জামা কাপড় আর গিফট আইটেম পাওয়া যায়। আমরা যে ধর্মশালায় ছিলাম তার ক্যান্টিনে এবং আশপাশের সমস্ত ধর্মশালার ক্যান্টিনেতেই রাতের খাবার সন্ধে 6টা পর্যন্ত পাওয়া যায়, কারণ জৈনরা সূর্যাস্তের পর কিছু খান না। তবে আশপাশের রেস্টুরেন্টগুলোতে 9টা ও 10টা অবধি খাবার পেয়ে যাবে। ভোর হতেই আমরা চলে এলাম পরেশনাথ পাহাড়ের ট্রেকিং এর স্টার্টিং পয়েন্টে। পরেশনাথ পাহাড়ের ওপর 3 রকম ভাবে ওঠা যায়। প্রথমটা হলো পায়ে হেঁটে ট্রেকিং করে, এক্ষেত্রে 27 কিলোমিটার রাস্তা পায়ে হাঁটতে হবে। দ্বিতীয়টা হলো ডুলি, মানে পালকি টাইপের, এক্ষেত্রে 5200 টাকা থেকে স্টার্টিং, ওজন বেশি হলে আরো টাকা বাড়তে পারে। তৃতীয়টা হলো বাইক, যেখানে যাওয়া আসা মিলিয়ে পার হেড 400 টাকা করে লাগে। এক একটা বাইকে 2 জন করে যায়। আমরা বাইকে করে উঠেছিলাম। বাইকে যাওয়া আসা মিলিয়ে মোটামুটি 34 কিলোমিটার রাস্তা। প্রথমটা অনেক বেশি চাইলেও দরদাম করে ওটা পার হেড 400 টাকায় নিয়ে আসা যাবে। ওপরের থেকে পাহাড়ের ভিউ দারুণ লাগে, তবে এখানে পায়ে হেঁটে আসা কিন্তু মুখের কথা নয়। 27 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে লেগে যাবে পুরো দিন, আর বাইকে করে এলে মোটামুটি 3 ঘন্টার মধ্যে ঘুরে ফিরে পড়তে পারবে। পরেশনাথ স্টেশনে এসে 5টা 10-এর বন্দে ভারত ধরে আমরা ফিরে এলাম। তবে বন্দে ভারত না ধরতে চাইলে 4টে 5-এর আসানসোল মেমো ধরে চলে আসতে পারো ধানবাদ, সেখান থেকে শিয়ালদহ হাওড়ার প্রচুর ট্রেন পেয়ে যাবে। এবারে পুরো ট্রিপে তোমাদের টোটাল কত টাকা খরচা হতে পারে তার একটা আইডিয়া দিয়ে দিই। আমাদের 4 জনের 2 দিনের জন্য মধুবন ও পরেশনাথ ট্রিপের খরচা হয়েছিল কিছুটা এই রকম। যাওয়ার সময় হাওড়া মুম্বাই মেলে থার্ড এসিতে 4 জনের টোটাল টিকিট পড়েছিল 2280 টাকা, আর ফেরার সময় বন্দে ভারতে 4 জনের টোটাল টিকিট পড়েছিল 4280 টাকা। ধর্মশালাতে 2টো এসি রুম নিয়েছিলাম, যার জন্য টোটাল লেগেছে 2800 টাকা। খাওয়া দাওয়ার খরচা 1000 টাকা, আর বাইকে আসা যাওয়া মিলিয়ে 4 জনের টোটাল লেগেছিল 1600 টাকা। তাহলে টোটাল খরচা দাঁড়ালো 11960 টাকা, মানে 2990 টাকা পার হেড। তবে এই খরচা অনেকটাই কমিয়ে নেওয়া যায়। যদি ট্রেনে স্লিপারের টিকিট কাটা হয় তাহলে যাওয়া আসা মিলিয়ে 4 জনের মোট টিকিট দাঁড়াবে 1920 টাকা। আর ধর্মশালায় যদি নন এসি রুম নেওয়া হতো তাহলে 4 জনের 2টো রুমের জন্য টোটাল পড়তো 1700 টাকা, মানে এক্ষেত্রে টোটাল খরচ দাঁড়াবে 6220 টাকা, মানে 1550 টাকা পার হেড। তাহলে বন্ধুরা, কেমন লাগলো মধুবন? আমার তো দারুণ লাগলো। একদিনের জন্য একেবারে একটা পরিবর্তিত জায়গায় এসে পড়া, পরিবর্তিত কালচার, খাওয়া দাওয়া, সমস্ত কিছু ডিফারেন্ট। এই ডিফারেন্ট জিনিসটা পাওয়ার জন্যই তো আমরা বেড়াতে যাই, তাই না? তাহলে মধুবন তোমরা কবে আসছো আমাকে কমেন্টে জানিও কিন্তু। দ্য রোডকে সাবস্ক্রাইব করে দাও যাতে এই রকম ট্রাভেল ফ্রেন্ডলি ভিডিও তোমরা আরো পেতে পারো। তাহলে টাটা।